ভেঙে পড়া ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানে রাখা অর্থ ফেরত পাচ্ছে না আমানতকারী। খাত সংস্কারে ৮,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা। গ্রাহক আস্থা ফেরাতে জোর দেওয়ার তাগিদ। মার্কিন শুল্ক আরোপে চীনের $3 বিলিয়ন গার্মেন্টস অর্ডার বাংলাদেশে আসার সুযোগ। বাধা হতে পারে কাঁচামাল সংকট ও আমলাতান্ত্রিক জটিলতা। নীতি পরিবর্তনের আহ্বান। বেনাপোল স্থলবন্দর দিয়ে বেড়েছে মাছ রফতানি। বিদায়ী অর্থ বছরে $3,83,00,000 আয়। দ্বিপাক্ষিক বাণিজ্যে ভোগান্তি কমানোর দাবি ব্যবসায়ীদের। নাটোরে পাটের বাম্পার ফলন, চাহিদা বাড়ায় ভালো দাম পাচ্ছেন চাষি। বিদেশে রফতানির উদ্যোগ নেওয়া হলে পাটের সুদিন ফিরবে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। এবং ভারতের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 50% শুল্ক কার্যকর আজ। নয়াদিল্লির রফতানি খাতে বিশাল ধাক্কা। দাবি বিশ্লেষকদের, অর্থনীতিতেও বিরূপ প্রভাবের শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। পিকে হালদারের 4 প্রতিষ্ঠান সহ ভেঙে পড়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা এখনো ফেরত পাচ্ছেন না তাদের সঞ্চিত অর্থ। এ অবস্থায় এসব প্রতিষ্ঠান সংস্কারে ৮,০০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক খাতের স্বার্থে কাঠামোগত সংস্কারের পাশাপাশি আমানতকারীদের অর্থ ফেরতের নিশ্চয়তা থাকতে হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। সমিতিতে 500 জন মেম্বার, মোর দেন 500। ওনাদের সংগ্রহ করার টাকা আমরা নিয়ে এখানে রাখলাম, ওনাদেরকে আমরা ফেরত দিতে পারছি না। 6-7 বছর হয়ে গেছে ইনস্টিটিউশন বন্ধ আছে, কোনো টাকা দিচ্ছে না। শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের অর্থ লোপাট লুটে নিয়েছে পুরো সমিতির 500 মানুষের ভাগ্য। তো অনেক আছে যারা খুব খারাপ পজিশনে মারা গেছে, অনেক আছে যারা হয়তো রেখেছিল তাদের মেয়েদের বিয়ের জন্য হচ্ছে না। 2014 সাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার নামে বেনামে কিনে আস্থাভাজনদের বসিয়ে নিয়ন্ত্রণে নেয় পিকে হালদার অর্থাৎ প্রশান্ত কুমার হালদার। সেসব আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ নন ব্যাংকিং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই 4টি প্রতিষ্ঠান সহ 9টি নন ব্যাংকিং প্রতিষ্ঠান নিয়ে এখন বিপাকে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতে পিকে হালদারের ঘটনায় সে সময় আটক করা হয় পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, রিলায়েন্স ফাইন্যান্স সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতাপশালী নিয়ন্ত্রকদের। তবে 5 বছরেও এসব প্রতিষ্ঠানের অবস্থা ফেরেনি, বরং লুটপাটে ব্যাংক বহির্ভূত খাতের 6টিতে 95% বেশি খেলাপি। ফলে একদিকে নতুন আমানত যোগ হচ্ছে না, অন্যদিকে নিজেদের অর্থ ফেরত পাচ্ছেন না অনেক আমানতকারী। ফাইন্যান্সিয়াল সেক্টর টিকে থাকার স্বার্থে বন্ধ করব, অ্যাকশন নেব, যারা ফ্রড করেছে তাদের পানিশমেন্টের ব্যবস্থা করব, এগুলো তো রিফর্মসের প্রায়োরিটি, কোনো সন্দেহ নাই। বাট অ্যাট দ্য সেম টাইম এই কনফিডেন্সটা কিন্তু আমাদের আমানতকারীদের মধ্যে দিতে হবে যে আপনাদের টাকা আপনারা ফেরত পাবেন। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 22টিকে পুনর্গঠন করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। ফলে লিজিং কোম্পানিগুলোর ভাগ্য ফেরাতে 7 থেকে 8,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা চলছে খাত সংস্কারে। কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন হবে। ব্যাংকের মতো অত বিশাল ফিগার হবে না, কিন্তু এই ফিগারও কয়েক হাজার কোটি টাকা হবে। আমার মনে হয় 7-8 কোটি টাকার প্রয়োজন হতে পারে। তবে আইডিএলসি, ইউনাইটেড, লঙ্কা বাংলা, এলায়েন্স, ডিবিএইচ, আইপিডিসি ও স্ট্র্যাটেজিক ফাইন্যান্স সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের খেলাপির হার 10% কম, যা দাঁড়িয়ে আছে গুড গভর্নেন্স বা প্রতিষ্ঠানগুলোর সুশাসন চর্চার উপর ভিত্তি করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন কোম্পানি আইনজীবী ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার সৈয়দ মাহসিফ হোসেন। মাহসিফ হোসেন, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম সেখানে বলা হচ্ছিল যে এই খাতে 8,000 কোটি টাকার একটি সংস্কার করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক দেওয়া হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করেন। দেখেন, 8,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে, কাদের টাকা দিচ্ছে? ট্যাক্স পেয়ারদের টাকা দিচ্ছে। এটা ট্যাক্স পেয়াররা দিচ্ছে কেন? দেশের ডেভেলপমেন্টের জন্য। এখন বাংলাদেশ ব্যাংক যে 8,000 কোটি টাকা দিতে চাচ্ছে এমন একটা এন্টিটিকে যেটা অলরেডি সিঙ্কিং, তো এখন এটা কতটুকু ভায়াবল হবে, এটা একটা বড় একটা প্রশ্ন থাকে। কারণ এই টাকাটা তো বাংলাদেশ ব্যাংকের নিজের, এটা ট্যাক্স পেয়ারদের টাকা। এখন ট্যাক্স পেয়ারদের টাকা ট্যাক্স পেয়াররা গভর্নমেন্ট এক্সট্রেকারে দিচ্ছে দেশের ডেভেলপমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক অথবা অন্য কোনো হোক, যাতে ট্যাক্স পেয়াররা বেনিফিটেড হয়। এখন একটা বড় অ্যামাউন্ট অফ মানি দেওয়া হচ্ছে কিছু এমন প্রতিষ্ঠানকে রিভাইভ করার জন্য যেটা অলরেডি সিঙ্কিং ভেসেল।
এখন এই জায়গাটাতে দিলে আদৌ কি কোনো ফ্রুটফুল রেজাল্ট আসবে কি আসবে না সেটা বড় একটা প্রশ্ন থাকে। সেকেন্ড হচ্ছে কি এই ধরনের কমিটমেন্ট অথবা এই ধরনের চিন্তা ভাবনা করার সময় বাংলাদেশ ব্যাংক কি কি মেজার্স গুলোকে ইমপ্লিমেন্ট করে সেটা একটা বড় একটা বিষয়। কিভাবে কোন প্যারামিটারটাকে তারা দেখে মনে করলো যে 8,000 কোটি টাকা আমরা দিয়ে দেবে, ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে দেবে। এটা কিন্তু এমন কোনো কিছু না যে বাংলাদেশ ব্যাংক তার নিজের ডিসক্রিপশন ইউজ করে তারা করবে। এটা কিন্তু ট্যাক্স পেয়ারদের মানি। এটা কিন্তু অনেক হাইলি একটা রিস্ক এটাতে ইনভলভ থাকে যে মানিটা কি আদৌ ট্যাক্স পেয়ারদেরকে বেনিফিট করবে কি করবে না। একটা সার্টেন ইন্ডিভিজুয়ালস, একটা সংখ্যক মানুষজন তারা তাদের ডিপোজিট করা অর্থ তারা ফেরত পাচ্ছে না, সেটার জন্য একটা দেশের ম্যাস ট্যাক্স পেয়ারদের মানি সেখানে দেওয়াটা, রিভাইভ করাটা, এখানে আরেকটা বড় বিষয় থাকে সেটা হচ্ছে কি 8,000 কোটি টাকা দেওয়ার পরে আদৌ কি টাকাটা কি আপনার যে ডিপোজিটার আমানতকারীরা যেটা তারা ফেরত পাচ্ছে না সেটা কি তারা পাবে কি পাবে না সেটাও কোনো নিশ্চয়তা এখানে নাই। দেওয়া হচ্ছে কিসের জন্য? দুর্বল প্রতিষ্ঠানগুলোকে রিভাইভ করার জন্য। কিন্তু এখানে কিন্তু কোথাও বলে দিচ্ছে না যে দুর্বল প্রতিষ্ঠানের যেসব আমানতকারী তাদের টাকা ফেরত দেওয়ার জন্য। দুইটা আলাদা জিনিস। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটা প্রসিডিউর, সেখানে কি হতে পারে এই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া, ওয়াইন্ডিং আপে যাওয়া, তাদের সকল অ্যাসেট গুলাকে বিক্রি করে দিয়ে যে টাকাটা আসবে সেটা আমানতকারীদের মধ্যে ফেরত দিয়ে দেওয়া। এটা গেল এক। অথবা এই প্রতিষ্ঠানগুলোকে ফরেন ইনভেস্টররা থাকতে পারে, তাদেরকে অ্যাডভার্টাইজ করে যে তোমরা এখানে মানি ইনজেক্ট করো, তোমরা আসো, আসার পরে এখানে তোমরা শেয়ার পারচেস করো, তোমরা এটাকে টেক ওভার করো মার্জার অ্যাকুইজিশনের মাধ্যমে। কেন 8,000 কোটি টাকা দিতে হবে একটা সিঙ্কিং ভেসেলকে আপনার উপরে, যেটা আদৌ কোনো সার্টেনটি না এটা কি আপনার ফ্লোট করবে অথবা এটা তার ডেস্টিনেশন রিচ করতে পারবে কি পারবে না। ইস্যুটা যদি এটা হয়ে থাকে যে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে, সেটার জন্য 8,000 কোটি টাকা এখানে না দিয়ে আমানতকারীদেরকে ডাইরেক্টলি দিয়ে দেওয়া যায়। ব্যাংক এই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেয়, ওয়াইন্ডিং আপে সেল করে, তারপরে যতটুকু সারপ্লাস রয়ে গেল, যে এতটুকু আরো ঘাটতি আছে, সেখানে 8,000 কোটি টাকা ইউজ করা যায়। দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে না কোনো ভায়াবল ডিসিশন নেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে। 8,000 কোটি টাকা ব্যারিস্টার মাসিফ হোসেন, যাদেরকে আসলে তদারকির জন্য দায়িত্ব দেওয়া ছিল বা নজরদারিতে যাদেরকে রাখার কথা ছিল, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে কিনা এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে? দেখেন, ওভার দ্য পিরিয়ড অফ টাইম, এখন আমরা যদি পিগি ব্যাক করে যদি পিছন থেকে যদি আমরা যদি যাই, এটা অগণিত ইন্ডিভিজুয়ালস, ব্যাংকে যারা ডাইরেক্টর ছিল তাদের মধ্যে লাইসেন্স ছিল। বাংলাদেশ ব্যাংকও যখন এই অনেকগুলি লোনস গুলাকে যখন অ্যাপ্রুভাল দিচ্ছে বোর্ডের ডিসিশন, তাদেরও মধ্যে একটা প্রশ্ন থাকে যে আপনারা কি কি প্যারামিটার কনসিডার করে এই লোনস গুলাকে আপনারা অ্যাপ্রুভাল দিলেন। বোর্ড থেকে একটা জিনিস আপনাদের কাছে আসতো, আপনারা বলে দিলেন যে ফাইন। কিন্তু এখানে যদি আমরা যদি ধরতে যাই অনেকগুলি গোষ্ঠীর এখানে ভুল বের হয়ে যাবে, একজনের উপরে দিবে। টাইম টু টাইম বোর্ড রিকনস্ট্রাক্ট হয়েছে, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন দুইজনই দেখা গেছে তারা রেগুলেটরি পাওয়ার্স এক্সারসাইজ করে বোর্ডে রিকনস্ট্রাকশন করেছে। একজন বলতেছে যে আমার হাতে ছিল না, তারা ভুল করেছে, আরেকজন বলছে তারা ভুল করেছে। দুর্নীতি দমন কমিশন ইনভেস্টিগেট করেছে, কিন্তু ইভেনচুয়ালি পুরা জিনিসটা কি হচ্ছে, ট্যাক্স পেয়ারদের টাকাটা ইজ অ্যাট স্টেক। আমরা দেশের সাধারণ জনগণ বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তারা টাকা ইনভেস্ট করে রাখে কিসের জন্য? রিটার্নের জন্য। আজকে এমন একটা প্রশ্ন আরেজ করছে, তাদের রিটার্ন তো পরের কথা, তাদের প্রিন্সিপালটাই তারা পাচ্ছে না। আর এখানে যতজনকে ওয়াচডগ হিসেবে বসানো হয়েছে, প্রত্যেকটা এন্টিটি তাদের মধ্যে ভুল ছিল। তার জন্যই আজকে দেশের অর্থনৈতিক অবস্থা, এই যে ব্যাংকিং সেক্টর অবস্থা এত খারাপ। শুধুমাত্র একজনকে ভুল দোষ দিলে চলবে না। ডেফিনেটলি প্রত্যেকটা এন্টিটি যারা ওয়াচডগ হিসেবে কাজ করছে, বিএফআই হোক, সবাই প্রত্যেকের মধ্যে এটা লাইসেন্স ছিল। ব্যারিস্টার মাসিফ হোসেন, যারা তাদের দায়িত্ব গাফিলতি করেছে তাদেরকে যদি কোনো শাস্তির আওতায় আনা যায়, তাহলে কি আসলে এই গ্রাহকের যে চলমান সংস্কার কাজ অগ্রগতি আসবে কিনা এবং গ্রাহকের আস্থা ফেরানো সম্ভব হবে কিনা, আপনি কি মনে করছেন এই বিষয়ে? নো, কারণ হচ্ছে গিয়ে আপনি যদি শাস্তিটা যদি চিন্তা ভাবনা করি, এখনো আমাদের ব্যাংকিং সেক্টরটাতে হচ্ছে এটা সিভিল লায়াবিলিটি ফর্মে এটা যদি যায়, যদি কোনো কিছু যদি হয়, দেখা গেছে হচ্ছে গিয়ে যে আপনার এখন একটা প্রশ্ন থাকে, বাংলাদেশের যদি আমরা যদি দুইটা লিগ্যাল কাঠামোটাকে যদি আমরা প্রপারলি ইভ্যালুয়েট করি, সেই সব সেক্টর গুলাতেই মানুষের তৎপর থাকে যেসব জায়গাতে দেখা যায় যে না, এই অফেন্সটা করলে তার ফাঁসি অথবা যাবজ্জীবন হতে পারে। যেমন হচ্ছে গিয়ে মার্ডার, আপনার নারী শিশু, তারপরে অ্যাসিড, এইসব জিনিসপত্র নেই। ব্যাংকিং সেক্টরে কেন জানি যখনই কেউ আসে ঋণ আপনার খেলাপি হোক অথবা, তাদের মধ্যে ভয় থাকে না, কারণ একটা জিনিসই সর্বোচ্চ কি হবে, 6 মাসের জেল হবে, সর্বোচ্চ কি হবে, 3 মাসের জেল হবে, আমার সম্পত্তির উপর দিয়ে যাবে। মানুষজন কিন্তু ভয়টা থাকে না তাদের মধ্যে। আর এই জায়গাটার জন্য, এটার জন্যই মানুষজন যেটা করে সেটা হচ্ছে অর্থনৈতিক আদালত আইনের অর্ডারগুলোকে তারা ভায়োলেট করতেছে। তারা বিভিন্ন ভাবে দেখা গেছে সিআইবি বা মামলা নাম যাচ্ছে, তাদের কোনো ভয় নাই, তারা চাইছে কোর্টের দ্বারস্থ হতে পারবো, কিছু একটা অর্ডার নিয়ে আসতে পারবো।
তারপরে আপনার দুর্নীতি দমন কমিশনের যে বিষয়টা যেটা থাকে সেটা হচ্ছে যে একটা ইনভেস্টিগেশন করে আপনার রেজাল্ট আসতে আসতে বছর পর বছর চলে যায়। তার চেয়ে বড় কথা হচ্ছে যারা ফিজিটিভ হয়ে যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা তৎপর থাকে না। আমি অনেক কেসেস দেখি সেখানে দেখা গেছে হচ্ছে যে কোন পুলিশের কর্মকর্তা তারা অলরেডি ফিজিটিভ, বারবার তারিখ আসতেছে, দেখাচ্ছে যে আসামি পলাতক পাওয়া যাচ্ছে না, বাট ওই দেখা গেছে সে তার বাসাতেই আছে। কারণ উনিও জানে ভালো মতন যে ওনাকে অ্যারেস্ট করতে আসবে লোকাল পুলিশ আসবে না, দুর্নীতি দমন কমিশনের লোকজন নিয়ে আসবে। এই জন্য উনি নিজেও টেনশন ফ্রি থাকে এখানে। ব্যারিস্টার মাহসিব হোসেন, আমি একটু জানতে চাচ্ছি যে শুধুমাত্র কি কাঠামোগত সংস্কারই আসলে এর বাইরে, আপনি যেহেতু আইন সংশ্লিষ্ট একজন মানুষ, আপনার কাছে কি মনে হয় এখানে আইন সংস্কারেরও একটি বড় প্রয়োজন বলে আপনি মনে করেন কিনা? ডেফিনেটলি আইন সংস্কারের প্রয়োজনটা এই কারণে দরকার, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে আমাদের ইকোনমি রাইট নাও, যেটা হচ্ছে গিয়ে নট ভেরি গুড, ফ্রেজাইল ইকোনমি। সেই অবস্থাতে আমার মনে হয় যে এই ধরনের অফেন্সেস যদি থাকে, যে মানি লন্ডারিং হোক অথবা যদি আপনার এরকম হয় যে সে দেখা গেছে হচ্ছে গিয়ে আপনার মানে কোম্পানি আপনার দেখা গেছে হচ্ছে গিয়ে আমানতকারী টাকা দিতে পারতেছে না, সেখানে হায়েস্ট পানিশমেন্টে চলে যাওয়া উচিত। নট জাস্ট হচ্ছে কি আপনার ওই অর্থহীন আদালত আইনের আন্ডার মামলা হবে, অথবা তার হায়েস্ট পানিশমেন্টটা যেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট অথবা হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট। তখনই দেখা গেছে হচ্ছে যে জুনিয়র অফিসাররা তারাও কনসার্ন থাকবে ব্যাংকের, তখন প্রত্যেকটা এন্টিটি তারা খুব টেনশনে থাকবে যে না কিছু একটা হলে কিন্তু আমার এখন জেল হয়ে যাবে, আমার কিন্তু নন ভেরিয়েবল অফেন্সের মধ্যে যে পড়বো আমি। তখন দেখা গেছে যে সুপিরিয়র অফিসাররা যদি তাদের প্রেশার ক্রিয়েট করে যে এটাকে আপনি এনওসি দিয়ে দেন অথবা এই জায়গায় আপনি অ্যাপ্রুভাল দিয়ে দেন, তখনও জুনিয়র অফিসার মনে করে যে না স্যার এই জায়গাটাতে আমার একটা রিস্ক আছে, আই উইল নট টেক দ্যাট রিস্ক। তো আমার মনে হয় যে আইনের দিক থেকে একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে যে পানিশমেন্টের রেট অফ পানিশমেন্টটা অনেক হাই করে দেওয়া উচিত, থ্রেশহোল্ডটা অনেক হাই করে দেওয়া উচিত, যাতে করে যেটা হবে যে চাইলেই কেউ এই লস গুলাকে ব্রেক করতে আপনার সাহস পাবে না। ব্যারিস্টার মাহসিব হোসেন, আপনার কাছে কি মনে হয় যে এই আইন সংস্কারের পাশাপাশি আর কি কি সংস্কার বর্তমানে চলছে যেটা আপনার চোখে পড়েছে, যেটা বর্তমানে আসলে ফলপ্রসূ হচ্ছে এবং যেগুলোতে আসলে আর্থিক খাতে পরিবর্তন আসছে বলে আপনি মনে করছেন? দেখেন, আমি একটা জিনিস যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আগে বাংলাদেশ ব্যাংক তারা বোর্ড রিকনস্ট্রাক্ট করতো না, এটা বাংলাদেশ সিকিউরিটিজ কমিশনই করতো। ইদানিং আমি দেখতেছি বাংলাদেশ ব্যাংক বোর্ড রিকনস্ট্রাক্ট করছে, যেমন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে বাংলাদেশ ব্যাংক বোর্ডটাকে রিকনস্ট্রাক্ট করে দিয়ে এখন তারা 3 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরকে দিয়ে তারা কোম্পানি রান করছে। কিন্তু কনসার্নিং অ্যালার্মিং যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে আমাদের দেশে ব্যাংকস হচ্ছে অনেক বেশি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো অনেক বেশি। এখন এতটুকু একটা দেশের মধ্যে এতগুলি যখন এন্টিটিস থাকে, এইটার সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এখানে যে আপনার একটা থট ছিল, পজিটিভ থট ছিল যে যত ব্যাংকস বেশি থাকবে তত কম্পিটিশন থাকবে, ভায়াবল কম্পিটিশন থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা না, কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু সিলিং করে দিচ্ছে যে আপনি এতটুকুর বেশি ইন্টারেস্ট দিতে পারবেন না। তাহলে কি কম্পিটিশনটা কিন্তু একটা সার্টেন লেভেলের মধ্যে কিন্তু কনফাইন্ড হয়ে যাচ্ছে। তো যদি কম্পিটিশনটা তো কনফাইন থাকে তাহলে দরকার কি এতগুলি ব্যাংকস থাকা দরকার না একটা দেশের মধ্যে, ব্যাংকসগুলো লিমিট করে ফেলা উচিত। বাংলাদেশ ব্যাংক অথবা আপনার মিনিস্ট্রিজ যে ডিসিশনস গুলো নিচ্ছে যে এন্টিটিস গুলাকে তারা রিভাইভ করার জন্য পাবলিক মানি ইনজেক্ট করবে, আমার কাছে মনে হয় না, তার থেকে বেটার এই এন্টিটিস গুলাকে যেখানে 20টা ব্যাংক প্রয়োজন তো নাই সেখানে কমাইতে 5টা করে নিয়ে আসুন, মার্জার হোক। দেখা গেছে তাদের মধ্যে থেকে আপনার করে ফেলা উচিত, যেটা হচ্ছে যে আপনার ওয়াইন্ডিং আপ করে ফেলা উচিত, যাতে করে যেটা হবে ইন ফিউচার ব্যাংকসগুলি কম থাকবে, আমানতকারীদের প্রোটেকশনটা ভালো থাকবে, আর ওয়েলথ যে সিআরআর এসএলআর যে রেশিওটা থাকে বাংলাদেশ ব্যাংকে সেটা প্রপারলি মেনটেন হবে। দেখা গেছে হচ্ছে যে অনেকগুলি ব্যাংক এখন অনেক বছর ধরে এটা মেনটেনই করতে পারছে, কিন্তু এগুলাকে যে মার্জার অ্যাকুইজিশন করা হয় তাহলে বেনিফিটটা হবে কি যে 4টা ব্যাংকের এসএলআর তখন একটা হয়ে যাবে, 4টা ব্যাংকের সিআরআর তখন এক হয়ে যাবে, তখন যেটা হবে হচ্ছে সে ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রং থাকবে। ব্যারিস্টার মাহসিব হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যারিস্টার মাহসিব হোসেন। মার্কিন শুল্ক জটিলতার কবলে পড়া চীনের $3 বিলিয়ন বেশি গার্মেন্টস অর্ডার বাংলাদেশে আসার সুযোগ সৃষ্টি হলেও নানামুখী জটিলতায় তা হারানোর আশঙ্কা সৃষ্টি হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতির সংকট যেমন রয়েছে তেমনি রয়েছে কাঁচামাল আমদানি এবং তৈরি পোশাক রফতানিতে আমলাতান্ত্রিক জটিলতা। সমস্যার সমাধানে ফ্রি অফ কস্ট FOC এর ক্ষেত্রে নীতি পরিবর্তনের আহ্বান BGM এর। শেখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বাংলাদেশে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে একক দেশ হিসেবে চীনের সরাসরি অংশগ্রহণ একেবারে নগণ্য। 2024-25 অর্থ বছরে অপ্রচলিত বাজার চীনে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র 225.74 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা আগের অর্থ বছরও ছিল 217.21 মিলিয়ন মার্কিন ডলার। এখানে চাইনিজের মধ্যে কতগুলো মিডল আছে, বড় বড় ইম্পোর্টার আছে যারা রিটেলার থেকে ব্যবসা নিয়ে তারা আবার ব্যবসাটা প্লেস করে, ওই ব্যবসাটা অনেকগুলো বাংলাদেশে আসবে, কিন্তু ওরা ব্যবসাটা করে FOC, ফ্রি অফ কস্ট। তার মানে ও কাপড় দিয়ে দিবে, অ্যাক্সেসরিজ দিবে, আপনি শুধু সেলাই করবেন। এটা আমার জন্য অথবা যারা লার্জ ডাইরেক্টলি রিটেলের সাথে কাজ করে ওদের জন্য প্রযোজ্য না হলেও কিন্তু মিডল অথবা মিড সাইজের যে ফ্যাক্টরিগুলো আছে ওদের জন্য খুবই প্রযোজ্য। 39 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের বিপরীতে চীন থেকে আসা গার্মেন্টসের অর্ডারের পরিমাণ তুলনামূলক কম হলো। পরোক্ষভাবে বাংলাদেশি গার্মেন্টস শিল্পে চীনের রয়েছে প্রভাব, বিশেষ করে FOCর আওতায় কাঁচামাল পাঠিয়ে বাংলাদেশ থেকে পোশাক তৈরি করে পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানির সুযোগ খুঁজছে চীন। অনেক অর্ডার কিন্তু চায়না থেকে বাংলাদেশে আসতেছে এবং এই মার্কেটটা কিন্তু আমাদেরকে ধরে নেওয়ার সুবর্ণ সুযোগ আছে। এই ক্ষেত্রে এনবিআরকে এগিয়ে আসতে হবে, কারণ চায়নার সাথে আমরা যদি কম্পিটিশন করতে চাই আমাদের নিজেদেরকে অনেক ডেভেলপ হতে হবে এবং এটা হচ্ছে একটা ভালো সময়। এই যে আমেরিকার সাথে চায়নার যে যুদ্ধটা চলছে, এই ট্যারিফ নিয়ে, এইসব নিয়ে, আমাদেরই এখন টাইম নিজেদেরকে ডেভেলপ করে অর্ডারগুলো গ্যাদার করা। কিন্তু আমদানি ও রপ্তানি নীতির নানা জটিলতায় তা সম্ভব হয়ে উঠছে না বলে দাবি বিজিএমইএর। এক্ষেত্রে অত্যাধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে বাংলাদেশে, বিশেষ করে উন্নত প্রযুক্তি ব্যবহার করা গেলে স্যুট জ্যাকেটের মতো উচ্চ মূল্যের পোশাক তৈরির অর্ডার পাবে এখানকার গার্মেন্টস ব্যবসায়ীরা। চায়নার ওই অর্ডারগুলিকে আমাদের দেশে আনতে চাই, তাহলে আমাদের কিন্তু ওই প্রযুক্তি আহরণ করতে হবে। এই প্রযুক্তি আহরণ কিন্তু ব্যয় সাপেক্ষ, প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন। এক্ষেত্রে সরকার যদি আমাদেরকে মানে স্বল্প সুদে যদি লোনের ব্যবস্থা করে অথবা বিভিন্ন ব্যবস্থা করে দিতে পারে, তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের শুল্ক হার এখন 125 থেকে 145%। এ নিয়ে দুদেশের শুরু হওয়া টানাপোড়েন স্বাভাবিক পর্যায়ে আসেনি। এই অবস্থায় বিরাজমান সংকটগুলো কাটাতে পারলে আশার আলো হবে বাংলাদেশের। এটার যে ইয়ার্নগুলো যে ডাইং করতে হয়, ডাইংয়ের ফ্যাসিলিটি পর্যন্ত বাংলাদেশের নাই, যার দরুন এই ব্যবসাটা আমরা বিগত 5 বছর থেকে কাস্টমার আমাদেরকে বলার পরও কিন্তু আমরা টেকনোলজির অভাবে এইটা বাংলাদেশে রিলোকেট করতে পারিনি। এখন একটা অপশন আছে, চায়না ইজ দ্য বেস্ট প্লেয়ার। চায়না যেহেতু ব্যবসাটা রিলোকেট করছে ট্যারিফগত কারণে, অন্য দেশে নিচ্ছে, আমরাও সেটা নিতে চাচ্ছি, আমাদের কাছে অফার আছে। বিশ্বের তৈরি পোশাক রপ্তানির শীর্ষস্থানে রয়েছে চীন, দ্বিতীয় স্থান দখলে প্রায় জোর লড়াই চালিয়ে আসছে বাংলাদেশ ও ভিয়েতনাম। কাটিং, সুইং, ফিনিশিং এবং সর্বশেষ প্যাকেজিংয়ের প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তির, আর তাতে খরচ যেমন কমবে ঠিক তেমনি পোশাকও হবে আন্তর্জাতিক মানের। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। 2024-25 অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে বিভিন্ন জাতের দেশীয় মাছ রফতানি বেড়েছে প্রায় 5,500 মেট্রিক টন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। আজিজ, মাছ উৎপাদনে বিশ্বের তৃতীয় অবস্থানে বাংলাদেশ। প্রতি বছর দেশের 17 কোটি জনসংখ্যার জন্য মাছের চাহিদা রয়েছে প্রায় 49 লাখ মেট্রিক টন। চাহিদার বিপরীতে গত অর্থ বছর সর্বশেষ দেশে মাছের উৎপাদনের পরিমাণ ছিল 50,18,000 মেট্রিক টন। গত কয়েক বছর ধরে দেশে মাছের উৎপাদন বেশি হয় আমরা দেখতে পেয়েছি যে মাছের রপ্তানিও বেড়েছে। পরিসংখ্যান বলছে গত বছর দেশে থেকে বিদেশে মাছের রপ্তানির পরিমাণ ছিল 91,000 টন। এর মধ্যে শুধু বেনাপোল স্থলবন্দর দিয়েই গত বছর মাছ রপ্তানি হয়েছে 13,742 মেট্রিক টন। এর আগে 2024-25 অর্থ বছরে মাছের রপ্তানি পরিমাণ ছিল 8,292 টন। 2023-24 অর্থ বছরের চাইতে 2024-25 অর্থ বছরে এসে মাছের রপ্তানি বেড়েছে 6,450 মেট্রিক টন। এ সময় বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছে 3,83,48,985 টন। ব্যবসায়ীরা বলছেন বেনাপোল বন্দর দিয়ে মাছ রপ্তানিতে যদি বৈধ সুযোগ সুবিধা নিশ্চিত করা যায় তাহলে এই বন্দর দিয়ে আরো বেশি মাছ রপ্তানি হবে এবং দেশে কর্মসংস্থানের
যে সুযোগ, সেই সুযোগ কিন্তু আরো সৃষ্টি হবে। ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন যে মাছ রপ্তানির ক্ষেত্রে তারা বেনাপোল বন্দর থেকে কাগজপত্র যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করতে সব পারেন না। অনেক ক্ষেত্রে তাদের খুলনা থেকে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এক্ষেত্রে তাদের যেমন ভোগান্তি হয় তেমন রপ্তানিতে বিলম্ব সৃষ্টি হয়। যদি বেনাপোল স্থল বন্দরে মাছ রপ্তানির ক্ষেত্রে সব যে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সেটি সম্পূর্ণ সুযোগ থাকে, তাহলে এই বেনাপোল বন্দর দিয়ে মাছের রপ্তানি আরো বাড়বে এবং সরকারের যে বৈদেশিক মুদ্রা অর্জন সেটি কিন্তু আরো বাড়বে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে 2023-24 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর এসে যে মাছের রপ্তানি বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার আহরণ বেড়েছে তার সর্বশেষ। ভারতে দেশীয় মাছ রফতানি সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আজিজুল হক। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মিশ্র প্রবণতায় চলছে ঢাকার পুঁজি বাজারের লেনদেন। এই মুহূর্তের খবর জানাতে চলে যাচ্ছে ডিএসই এর ওয়েবসাইটে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ খবরাখবর যদি একটু বলি, তাহলে ডিএসই এর প্রধান সূচক ডিএসই এক্স গতকালকের চেয়ে আজকে প্রায় 0.6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,448 পয়েন্টে এবং ডিএসই সরিয়া সূচক ডিএসইএস গতকালকের চেয়ে 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1,189 পয়েন্টে এবং ডিএসইর বিশেষায়িত সূচক ডিএসই 13 গতকালকের চেয়ে প্রায় 10 পয়েন্ট কমে আজকে দাঁড়িয়েছে 2,114 পয়েন্টে। এখন পর্যন্ত 95,147টি শেয়ার হাতবদল হয়েছে এবং যার টোটাল বাজার মূল্য হচ্ছে প্রায় 3,47 লাখ টাকা। এবং আমি যদি বলি এখন পর্যন্ত 196টি প্রতিষ্ঠানের শেয়ার ঊর্ধ্বমুখী রয়েছে এবং 123টি প্রতিষ্ঠানের শেয়ারের দর পতন হয়েছে এবং অপরিবর্তিত রয়েছে 59টি। আমি একটু আজকের 20 টপ 20 গ্রেইনারের দৃশ্যটি দেখাতে চাচ্ছি। এখানে 1 নম্বরে রয়েছে ডিএসই টপ 20 শেয়ার যদি আমি দেখাই, তাহলে 1 নম্বরে রয়েছে সিটি ব্যাংক, যার প্রতিটি শেয়ার মূল্য 24 টাকা 70 পয়সা, যা সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে 25 টাকা করে এবং সর্বনিম্ন বিক্রি হয়েছে 24 টাকা 40 পয়সা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড, যেটার প্রতিটি শেয়ার মূল্য 99 টাকা দরে বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ বিক্রি হয়েছে 102 টাকা 10 পয়সা দরে এবং সর্বনিম্ন বিক্রি হয়েছে 94 টাকা 10 পয়সা। এবং তারপরে রয়েছে সিনো বাংলার প্রতিটি শেয়ারের মূল্য 52 টাকা 40 পয়সা, যার সর্বোচ্চ বিক্রি হচ্ছে 52 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন বিক্রি হচ্ছে 48 টাকায়। এবং একইভাবে আমরা দেখেছি বিকন ফার্মার শেয়ার 4 নম্বরে রয়েছে, 5 নম্বরে রয়েছে সোনালী পেপার। এটা যদি আমি বলি তাহলে এটি এখন পর্যন্ত 253 টাকা 20 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে এবং যা সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে 260 টাকা করে এবং সর্বনিম্ন বিক্রি হয়েছে 240 টাকা দরে। এবং লাস্ট যদি আমি বলি, তারপর হচ্ছে TILIL অর্থাৎ ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, সেটির প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 75 টাকা 50 পয়সা দরে, যা সর্বোচ্চ বিক্রি হয়েছে 76 টাকা 90 পয়সা অর্থাৎ 77 টাকা বলা চলে এবং সর্বনিম্ন 72 টাকা। এরপরে রয়েছে আমরা একে আমরা ব্রিক হ্যাসেল রয়েছে, তারপরে বিএক্স ফার্মা রয়েছে তারপর এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এভাবে 20টি প্রতিষ্ঠানের শেয়ারের দর আমরা দেখতে পারলাম। তো এই ছিল ডিএসইর ওয়েবসাইটে সবশেষ খবরাখবর। আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের বাম্পার উৎপাদন হয়েছে নাটোরে। সেই সঙ্গে বেসরকারি পাটকলের চাহিদা বাড়ায় ভালো দামও পাচ্ছেন চাষিরা। সোনালী আঁশের অতীতে সুদিন ফেরাতে রফতানির উদ্যোগ নেওয়ার পরামর্শ স্থানীয় ব্যবসায়ী ও কৃষি বিভাগের। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। বিভিন্ন খাল ও জলাশয়ে কাটা পাট জাগ দিচ্ছেন কৃষক, কেউ বা পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এবার নাটোরে পাটের ভালো উৎপাদন হয়েছে।
কৃষকদের দাবি গত বছর বিঘা প্রতি সর্বোচ্চ 8 মণ উৎপাদন হলেও এবার হয়েছে 10 থেকে 12 মণ। বেসরকারি পাটকলগুলোতে চাহিদা বাড়ায় টানা 7 বছর পর এবার পাটের উচ্চ মূল্য পেয়ে খুশি কৃষকরা। তারা বলছেন চাষ থেকে বাজারজাত পর্যন্ত প্রতি বিঘায় 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়েছে। হাটগুলোতে প্রতি মণ পাট 3,500 থেকে 4,000 টাকায় বিক্রি হচ্ছে, ফলে বিঘা প্রতি 35 থেকে 40 হাজার টাকা পাচ্ছেন। এছাড়া প্রতি বিঘায় উৎপাদিত পাট খড়ি বিক্রি করে আয় হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা। খরচ বেশি হলেও আপনার পাটের ফলন মোটামুটি ভালোই। 800-900 হাজার টাকার মতো দাম বেশি। দাম উপরে 4,000-4,200। এরকম দাম যদি থাকে তাহলে আমরা পাট করব। পাটকে সোনালী আঁশে রূপান্তর করতে রফতানির উদ্যোগ নেয়ার দাবি ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তার। চাহিদা বাড়ছে, এজন্য বেশি দামে ক্রয় হচ্ছে, বেশি দামে বিক্রি হচ্ছে। যদি আমরা বেনাপোল পাটটা সরাসরি পাঠাতে পারি তাহলে এখানে ব্যবসায়ীরাও লাভবান হবে, প্লাস গৃহস্থ লাভবান হবে। সোনালী আঁশের যে দিন আমরা পাটকে স্বর্ণসূত্র বলতাম, সেটি কিন্তু হয়তো আস্তে আস্তে ফেরত আসতে পারে যদি এই পাটটাকে রপ্তানি করা যায়। গত মৌসুমে জেলায় 28,892 হেক্টর জমিতে 70,293 মেট্রিক টন পাটের উৎপাদন হয় চলতি বছর, যা বেড়ে দাঁড়ায় 30,630 হেক্টরে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা 74,712 মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। সেমিকন্ডাক্টর খাতে মালয়েশিয়ার বাজারে 10,000 সেবা ও শ্রমশক্তি রফতানি করতে চায় বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানায় সংগঠনটি। এই খাতে বাংলাদেশের তরুণদের দক্ষ করতে মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে বলেও জানান সংগঠনটির সভাপতি। বিশ্বের $1 ট্রিলিয়ন প্যাকেজিং ও টেস্টিংয়ে বাজারের অংশীদারিত্ব বাড়াতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন তিনি। এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশ $7 থেকে $8 বিলিয়ন হালাল খাবারের বাজার পেতে পারে বলেও মনে করে ব্যবসায়ী সংগঠনটি। বর্তমানে মালয়েশিয়ায় $15 বিলিয়ন হালাল খাবারের বাজার রয়েছে। 2023 সালে এটি $113 বিলিয়ন নেওয়ার পরিকল্পনা করছে দেশটির। ফেডারেল রিজার্ভের গভর্নরকে ট্রাম্পের বরখাস্তের হুমকির পর মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। বিশ্ববাজারে কমেছে এই মূল্যবান ধাতুর দাম। আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে আবারও দাম বাড়িয়েছে বাজুস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার হুমকির পর মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি ডলারের শক্তিশালী হওয়ার চাপে বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম। বুধবার সকালে বিশ্ববাজারে স্বর্ণের দাম 0.46% কমে আউন্স প্রতি নেমেছে $3,378। আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দর বাড়তির খবর মিললেও বিপরীতে দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ 1,050 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। ফলে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে 1,72,651 টাকা, 21 ক্যারেট 1,64,801 টাকা, 18 ক্যারেট 1,41,263 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে 1,16,850 টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত 50% শুল্কের প্রভাবে ভারতের রফতানি শিল্প সংকটে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটির কার্পেট, সামুদ্রিক মাছ, গাড়ির যন্ত্রাংশ, বস্ত্র, পোশাক, আসবাবপত্র ও জহরত বসানো গয়না শিল্পের মালিকরা উদ্বেগ জানিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন ভারতের রফতানি নির্ভর ব্যবসায় মন্দা দেখা দিলে কর্মী ছাঁটাই হতে পারে। এছাড়া এই শুল্কের পরোক্ষ প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতেও। 27 আগস্ট থেকে ভারতের রপ্তানি পণ্যের উপর কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 50% শুল্ক। এতে ভারতের বিভিন্ন ধরনের রপ্তানি নির্ভর শিল্প সংকটে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিগত কয়েক বছরে ভারতে তৈরি প্রায় 60% কার্পেটই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে। ভারতের উত্তরাঞ্চলে কয়েক হাজার কার্পেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান সামান্য লাভ করে টিকে আছে। এই শুল্কের কারণে ওই অঞ্চলের প্রায় 25 লাখ মানুষের চরম দারিদ্র্য অবস্থার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। ভারত যত সামুদ্রিক মাছ রপ্তানি করে তার 40% যায় ট্রাম্পের দেশে। বছরে প্রায় 60,000 কোটি টাকার সামুদ্রিক মাছ দেশটিতে রপ্তানি করে ভারত। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয় চিংড়ি।
জহরত এবং পাথর বসানো গয়না শিল্প সংকটে পড়বে। 2024-25 অর্থ বছরে দেশটিতে 83,000 কোটি টাকার জহরত এবং পাথর বসানো গয়না রপ্তানি করেছে ভারত। ভারত যত পরিমাণ গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করে বিভিন্ন দেশে তার অর্ধেকই যায় যুক্তরাষ্ট্রে। বছরে প্রায় 61,000 কোটি টাকার যন্ত্রাংশ রপ্তানি করা হয়। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত জেনেরিক ওষুধের প্রধান উৎপাদক ভারত, আর এই শিল্পে সবচেয়ে বড় ভোক্তা বাজার যুক্তরাষ্ট্র। তবে এই খাতে ট্রাম্প প্রশাসনের শুল্কে বিশেষ ছাড় থাকায় অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে। এ মুহূর্তে ভারতীয় ওষুধ আমদানিতে যুক্তরাষ্ট্রে কোনো শুল্ক নেই, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন শিগগিরই 150% শুল্ক আরোপ করবেন। পরে হয়তো সেটা 250% হতে পারে। মার্কিন শুল্কের কারণে আরও যেসব খাত বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে সেগুলোর মধ্যে রয়েছে বস্ত্র, পোশাক ও আসবাবপত্র। এগুলো ভারতের সবচেয়ে দামি খাত না হলেও এসব খাতে লাখ লাখ মানুষ কাজ করে। সংকটের সময় এগুলোর উপার্জিত শত শত কোটি ডলার ভারতের আর্থিক অবস্থাকে শক্ত রেখেছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে ঝুঁকিতে পড়া ব্যবসাকে বাঁচাতে সরকারের কোনো পরিকল্পনা থাকলেও তা চোখে পড়ছে না। রাজ্যগুলোকে নিজেদের কোম্পানির খেয়াল নিজেদেরকে রাখতে বলেছে কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞরা বলছেন শুল্ক নীতির প্রভাব পড়বে ভারতের এসব ক্ষেত্রের কর্মী নিয়োগেও। যুক্তরাষ্ট্রে যেসব পণ্য রপ্তানি করা হতো সেগুলোর ব্যবসায় মন্দা দেখা দিলে ছাঁটাই হতে পারেন কর্মীরা। তাই মনে করা হচ্ছে ট্রাম্পের ঘোষিত এই শুল্কের পরোক্ষ প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতেও। শেখ সাদি মারজান, সময় সংবাদ। মালদ্বীপের থুডু আইল্যান্ডে কর্মরত প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনসুলার সেবা ও কল্যাণ ক্যাম্প চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন জানিয়েছে প্রবাসীদের স্বার্থে এ ধরনের কার্যক্রম মালদ্বীপের অন্যান্য দ্বীপেও চালানো হবে। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। রাজধানী মালে থেকে প্রায় 70 কিলোমিটার দূরে থুডু আইল্যান্ড। এ দ্বীপে প্রায় 5 শতাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তাদের জন্যই প্রথমবারের মতো আয়োজন করা হলো ভ্রাম্যমাণ কনসুলার সেবা ও কল্যাণ ক্যাম্প। 2 দিনব্যাপী চলা এই ক্যাম্পে ই পাসপোর্ট, এনআইডি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড সহ বিভিন্ন জরুরি সেবা দেওয়া হয় প্রবাসীদের। মিশন কর্মকর্তাদের সরাসরি সেবা পেয়ে সন্তুষ্টি জানান অনেকে। বাংলাদেশের পাসপোর্টের সমস্যার কারণে যা ওয়েজ আর্নার্স কার্ডগুলা আমরা এখানে সুন্দর মতো ফ্রিতে এখানে আমরা কাজটা করতে পারছি। ই পাসপোর্ট, বিএমইটি কার্ড দেওয়ার জন্য আমরা সবাই আনন্দিত এবং আমাদের সময় অনেক বাঁচছে। থুডু আইল্যান্ডে আমরা কার্ড বানাই দিয়েছে, খুব উপকার পাইছি আমরা। ধন্যবাদ জানাই বাংলাদেশ হাইকমিশনার। আশা করি বাংলাদেশের হাইকমিশন স্যারেরা এই কাজগুলা সবসময়ের জন্য অব্যাহত রাখবো এবং আমরা চাই যে বাংলাদেশের যে কোনো আইল্যান্ডে হোক যে এই কাজগুলো যেমন সবসময়ের জন্য অব্যাহত থাকে। ক্যাম্প শেষে হাইকমিশনের প্রতিনিধি দল দ্বীপের কাউন্সিলর আহমেদ কারামের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় প্রবাসীদের বৈধকরণ, সুযোগ সুবিধা বৃদ্ধি এবং অন্যান্য কল্যাণমূলক উদ্যোগের প্রসঙ্গ উঠে আসে। আমাদের এই উদ্যোগটি অব্যাহত থাকবে। আমরা মালদ্বীপের আরো যে বিভিন্ন আইল্যান্ডে আমাদের প্রবাসী ভাইরা আছে সেখানে আমরা যাব এবং তাদের সেবার সময় সেখানে দেওয়ার চেষ্টা করব যাতে করে তাদের এই উপকারটি হয়। প্রবাসীদের স্বার্থ রক্ষায় এমন কার্যক্রম ধারাবাহিকভাবে মালদ্বীপের অন্যান্য দ্বীপেও চালানো হবে বলে জানা গেছে। বাংলাদেশ হাইকমিশনের এই কল্যাণমূলক পদক্ষেপে উপকৃত হচ্ছেন থুডু আইল্যান্ডের প্রবাসীরা। একই সঙ্গে বাড়ছে অন্য দ্বীপের বাংলাদেশিদেরও প্রত্যাশা। সময় সংবাদ, মালদ্বীপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভেঙে পড়া ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানে রাখা অর্থ ফেরত পাচ্ছে না আমানতকারী। খাত সংস্কারে 8,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা। গ্রাহক আস্থা ফেরাতে জোর দেওয়ার তাগিদ। মার্কিন শুল্ক আরোপে চীনের $3 বিলিয়ন গার্মেন্টস অর্ডার বাংলাদেশে আসার সুযোগ। বাধা হতে পারে কাঁচামাল সংকট ও আমলাতান্ত্রিক জটিলতা। নীতি পরিবর্তনের আহ্বান। এবং বেনাপোল স্থলবন্দর দিয়ে বেড়েছে মাছ রফতানি। বিদায়ী অর্থ বছরে $3,83,00,000 আয়। দ্বিপাক্ষিক বাণিজ্যে ভোগান্তি কমানোর দাবি ব্যবসায়ীদের। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।